তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর ঝলমল নতুন সকালে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ বলতে পারি না, কারণ উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এঁটো লেপা, তো এগুলা হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কাজই বাকি আছে। তো এইদিকে একটু আমি আসলাম রৌদ্রুতে তাপাতে, ঠান্ডা লেগে যাচ্ছিল। আসলে কিছু জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো কালকে কিছু মানে মোটা মোটা সোয়েটার, চাদর এগুলো ধুয়ে দিয়েছি। আর শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকাল সকাল ধুয়ে দিলাম, ঠান্ডা লেগে যাচ্ছে। তো এদিকে আসলাম, এদিকে একটু ব্রাশও করব। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর আমি না কালকে ভূমিকে ও দাদু বাড়িতে রেখে এসে আজকে বারবার খুঁজতেছি বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সেরে সুদীপা হিয়া উঠছে। তো আমি বলছি যে ভূমি কেন এখনো ওঠে না, আর ভূমিকে তো বাড়িতে রেখে এসেছি, এটা ভুলে গেছি আমি। তো বাড়িতে এখন আমি চলে আসলাম, আর এদিকে দেখো এই যে বড় কি খাচ্ছে। কি খাওয়া হচ্ছে তোমার? দুধ মুড়ি। সকাল সকাল দুধ মুড়ি খাওয়া হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর কি নিয়েছে? দুধ মুড়ি আর কি খাচ্ছে? ঠাস খাওয়া তো ঠাস ঠাস। ঠাস খাচ্ছে। ঠাস খাচ্ছে, দেখি কিরকম ঠাস। ঠোস খাচ্ছি। খিদে পাইছে সকাল সকাল? হুম হুম। কটার সময়? 9টা। কয়টা টিউশন আছে আজকে? 2টা। 2টা। তো বন্ধুরা, আমি যখন প্রত্যেক দিন ব্লগ করি তোমাদের সাথে, কি শেয়ার করি বলো তো? আমাদের লাইফস্টাইলে যা হচ্ছে, কখন কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলাই তোমাদের সাথে শেয়ার করি। কি কাজ করছি সারা দিনে, এগুলাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের এই সাধারণ লাইফস্টাইলটাই আমি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনে। আর হ্যাঁ, যখন আমরা যেখানে থাকবো, তো সেখানের কিছু মুহূর্ত অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? নাহলে ব্লগটা হবে কি করে? তো সেজন্যই কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো হয়তো অনেকেই তোমরা বলতে পারো যে আমাদের লাইফ বিক্রি করে আমরা খাচ্ছি। হ্যাঁ, আমি সেটা মেনে নেব। হ্যাঁ, লাইফ বিক্রি করে খাচ্ছি, যেহেতু লবণ ভাত খেলেও তোমাদের সাথে শেয়ার করি, ডাল ভাত খেলেও, আর মাংস ভাত খেলেও, কোথায় যাচ্ছি, কার সাথে দেখা হচ্ছে, কার সাথে কথা হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। যতটুকু আমার মনে হয় যে শেয়ার করলে কোনো অসুবিধা হবে না। আছে কিছু পার্সোনাল আছে যে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি না, কারণ সোশ্যাল মিডিয়াতে সবটাই যে একদম শেয়ার করতে হবে সেটা আমার মনে হয় না করাই ভালো। যতটুকু আমার সম্ভব হয় ততটুকু আমি শেয়ার করি। তো সেই কারণে কিন্তু এটা বললে আমি মেনে নিতে পারি যে আমাদের লাইফ বিক্রি করে আমরা খাচ্ছি। আমি মেনে নেব, কে মানুক আর না মানুক। কিন্তু যখন কেউ আমাকে ভিখারি বলবে, সেটা না আমি মেনে নিতে পারি না। কেন বলো তো? আমি কারো কাছে হাত পেতে কারো কাছে কিছু নেইনি, কারো কাছে মুখ খুলে বলিনি যে আমাকে এটা দাও ওটা দাও। তাহলে আমি ভিখারিটা হলাম কি করে? একজন আমাকে কমেন্ট করে বলেছে আমি নাকি ভিখারি, মিতু নাকি বড় ভিখারি আর আমি নাকি ছোট ভিখারি। যাই হোক, ইউটিউবে আমরা ভিডিও করছি, এখন আমাদের দুঃসময়ে কেউ যদি আমাদের পাশে থাকে, যেমন হিয়ের বাবার অসুস্থতার সময় অনেকেই আমার পাশে ছিলে তোমরা। আমার দিদি, ভাই, বোন, সৌদি আরব থেকে এক ভাই, ও বাংলাদেশের বাড়ি, আর কল্যাণী থেকে এক ভাই। তো ওই দুই ভাইও আমাকে হেল্প করেছে। এদিকে অনেক দিদি ভাই, কাকিমা, তোমরা আমাকে হেল্প করেছো টাকা পয়সা দিয়ে। তো তোমরা কিন্তু ইচ্ছাকৃতভাবেই আমাকে হেল্প করেছিলে। অনেকেই বলেছিলে দিদিভাই তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমাদের এই সময় টাকার প্রয়োজন, দাদাভাইকে সুস্থ করতে হবে। তারপর তোমরা ভালোবেসে আমাদের মেয়ের জন্য টাকা পয়সা পাঠিয়েছিলে। কলকাতা থেকে এক দিদিভাই পুজোর সময়ও আমার মেয়েদের জন্য জামার পয়সা পাঠিয়েছিল। তো
তোমরা আমাকে ভালোবেসে দিয়েছিলে আর আমি সেটা নিয়েছিলাম। তো আমার মনে হয় না যে সেটাকে ভিখারি বলা হয়। যদি আমি কারো কাছ থেকে ইচ্ছাকৃতভাবে চাই হাত পাতি আঁচল পেতে, যদি কারো কাছে নেই যে আমার খুব টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দাও, আমার মনে হয় হ্যাঁ, যদি সেটাকে ভিখারি বলে তবে আর কি মেনে নেওয়া যায়। কিন্তু আমি কিন্তু কারো কাছ থেকে এভাবে নেইনি। তো তোমরা যারা আমাকে প্রকৃত ভালোবাসো, আমাকে চিনতে পেরেছো, তো তোমরা তো এরকম করে কমেন্ট করোনি। তো তোমাদেরকে বলছি না, যারা আমাকে এখনও পর্যন্ত চিনতে পারেনি তো তারাই এভাবে কমেন্ট করেছে। আর একটা কমেন্ট বেশি এসেছে যে আমি নাকি পুরো নাটক শিখে গেছি। তো কেন নাটক করছি, কোথায় কিভাবে নাটক করলাম সেটাও বলছি। তো বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, পুরো ঘরটা মুছে নিলাম। এবার কিছু খাবারের ব্যবস্থা করতে লাগবে। সকালবেলায় দুধ মুড়ি খেয়েছে সবাই, শুধু ওর বাবা খায়নি আর আমি খাইনি। তো আমি এখন এই যে ভাবলাম যে সকালের কাজটা সকালে না করলে না পরে আর হয়ে ওঠে না, তো সেজন্য যে ঘরটাই আগে পরিষ্কার করে নিলাম। তো এবার বেড কভারটা ভিজিয়ে রাখবো। বেড কভার, হিয়ের বাবার কিছু জামা কাপড় ওইদিকে আছে, এগুলো আবার ভিজিয়ে রাখবো, আর কালকেরগুলো তো হলো। আর এখানে মনে হয় বেশিক্ষণ ছায়া মানে রৌদ্র পড়বে না, মনে হয় সকালে দিয়েছি এখনও রৌদ্র নেই। এই জামা কাপড়গুলো বাইরের ওইদিকে দিয়ে আসি আর এগুলো ভিজিয়ে রাখি। তারপরে হিয়ের বাবার জন্য রুটি বানাবো। ঠান্ডা ভাত আসছে, কালকের অল্প ঠান্ডা ভাত আছে, আর সবাই তো দুধ মুড়ি খেয়েছে। এখন বড় মেয়ে টিউশন থেকে আসলে পরে খেতে চাইবে, ভাত খেতে চাইবে, তো ভাতও রান্না করতে লাগবে তাড়াতাড়ি করে। আগে রুটি ওর বাবার জন্য কয়েকটা বানিয়ে রেখে তারপরে ভাতের ব্যবস্থা করতে লাগবে। জমির ওদিকে যেতে লাগবে, কিছু সবজি নিয়ে আসতে লাগবে, শাক ঠাক নিয়ে আসতে লাগবে। তো আগে রুটিটা বানাই, তারপরে জমির ওদিক থেকে শাক ঠাক নিয়ে এসে স্নান করে ভাত বসিয়ে দেবো। তো চলো তাতে এখন কাজগুলো করে নেই। তো স্নান করে ভাত বসিয়ে দিলাম, আর মা এদিকে এই যে তরকারি কেটে দিচ্ছে। তো আজকে রান্না হবে গাজালু, গজালু, গজালু বলে না গাজালু বলে কি জানি, আমরা ছোটবেলা থেকে যেটা মুখে আসে সেটাই বলি, গাজালু বলি গজালুও বলি। তো এই যে দেখো অনেক বড় বড় হয়, ভিতরে এরকম কেটে গেছে তো, মানে মাটি থেকে, মাটির ভিতর নিচে হয়, মাটির নিচে হয়, তো বের করার সময় এই যে কেটে গেছে। তো এটা দিয়েছে পাশের বাড়ির এক যা, যে এইভাবে ছুলিয়ে নিচ্ছে, এভাবে ছুলিয়ে নিচ্ছে, একটু বেশি করে নিতে হয়। তা বেশি কেকড়া নেওয়া হওয়া দিচ্ছে, তা ওখানে বেশি ফেলে দিচ্ছেন। তো এইগুলো কিন্তু ভালোই লাগে খাইতে। ধনে পাতা দিয়ে রান্না করবো, ধনে পাতা তো নাইও, নিয়ে আসে লাগবে। খুব পিছলা, কাটার সময় খুব পিছলা, ইসের মতো কি বলে, কচুর মতো পিছলা, একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে হয় না, নিলেও হয় না নিলেও হয় আর কি। পিছলে ভাবটা কেটে যায়, তবু পিছলে পিছলে জল বের হয় ভাপিয়ে নিলে। উপরের চোষাগুলো এই যে এইভাবে ফেলে দিচ্ছে। কতগুলো আবার এগুলোর মধ্যে না তিতে তিতে ভাব লাগে, আর কতগুলা একটুও তিতে লাগে না। তো গজালুর তরকারি হবে আজকে। আর এইখানে নিয়ে আসছে সিম, সিম ভাজা হবে। একদিন ভাজা করছিলাম এগুলো, সিম ভালো লেগেছিল খাইতে। তো আজকেও সিম ভাজা করবো আর গাজলের তরকারি। তো এইখানে দেখো আমরা আজকে কি তরকারি রান্না করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। মা এখানে নিয়ে আসছে গাজালু, আর এটাকে আবার কেউ বলো না যে ভিক্ষে করে নিয়ে আসছি বা খুঁজে নিয়ে আসছি, ওই দিদিরা কিন্তু ভালোবেসে দিয়েছে। আর মানে মার সাথে না, বিশেষ করে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু মার সাথে বিশেষ করে বেশি ভালো সম্পর্ক। মানে কোনো কিছু ছেড়ে খেতে চায় না, যে কিছু নিয়ে আসুক না কেন মাকে দিবে, একটু নালে একটু দেবে। শাক সবজি যদি নদীর পাড় থেকে তুলে নিয়ে আসে তবুও কিন্তু দেয়। তো এটাই হয়েছে একটা ভালোবাসার টান। তো যাই হোক, এরপর যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে আমি পুরো নাটক শিখে গেছি।
তো তোমাদেরকে আমি কিন্তু সেদিন আমি বলেছিলাম যে আমাকে কেউ ভুল বোঝো না। আমি ব্লগ করি, আমার ভাইও ব্লগ করে। তো এখন ভাইয়ের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই সুখবরটা ভাই আগে না বললে আমি কি করে বলি বলো তো। আর যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, আমি এখন সেদিন গিয়েছিলাম হসপিটালে। আমার ইচ্ছে ছিল না ভাইয়ের আগে আমি সেই ব্লগটা ছাড়ি, কিন্তু আমার ভিডিও আর ছিল না, ওইটুকুই ছিল। এখন সেদিন একদিন তো আমি ভিডিও ছাড়লাম না, ভাবছিলাম ভাই আগে ছাড়ুক তারপরে আমি ব্লগটা ছাড়বো। কিন্তু ভাই অসুবিধার কারণে ও এডিটিং করতে পারেনি, অনেক ঝামেলার কারণে। তো সেজন্য সেদিন একদিন তো ও ব্লগ ছাড়তে পারলো না। তো তারপরের দিন আমি কি করি, এখন এদিকে আবার আমার $100 পূর্ণ না হলে আমি টাকা পাবো না, মাসের শেষ, আর 2-3টা দিন বাকি আছে। তো আমার তো এখন ভিডিওটা ছাড়তে হবে, তাই আমি ভিডিওটা ছাড়লাম। তো যাই হোক, ভাই ভিডিওতে দেখিয়েছিল যে হসপিটালে বেরিয়েছে, আর হসপিটাল যাওয়াটা কিন্তু দেখায়নি। তারপরে আমি হসপিটালে গিয়েছিলাম, সেটা আমার ব্লগে দেখাতে বাধ্য হয়েছিলাম। তো এ নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হয়নি। আমার বিবেক থেকে আমার যতটুকু আমার মানে ভাবনা চিন্তাতে আমি যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। এর পরের দিন ভাই ভিডিওতে বলেনি তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো আমি এখন যদি বলেই ফেলি তাহলে তো কেমন হয়ে যায়, ওর আগে আমার বলাটা আমার বিবেক থেকে আমি সেজন্য বললাম না তোমাদেরকে। সেজন্য আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমাকে ক্ষমা করে দিও, কেউ আমাকে ভুল বোঝো না। আমি বলতে পারলাম না, ভাইয়ের কাছ থেকেই শুনে নিও, ওর মুখ থেকে সুখবরটা আমি চাই যে ওর মুখ থেকেই শুনো, সেজন্য বলিনি। আর টাইটেল দেখে অনেকেই আমাকে ভুল বুঝেছো, টাইটেল আর থাম্বনেলের কথা বলেছো। তো দেখো, প্রত্যেকটা ব্লগারেই এরকম টাইটেল থাম্বনেল দেয়। আমি কিন্তু বলেছিলাম যে মিতুর কি হলো, ছেলে না মেয়ে, প্রশ্নবোধক চিহ্ন ছিল, এটা ছিল প্রশ্ন। কারণ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে মিতুর কি হয়েছে, ছেলে না মেয়ে। তো সেই প্রশ্নটা আমি থাম্বনেলে টাইটেলে লাগিয়ে দিয়েছি, কিন্তু উত্তরটা ছিল ভিডিওর ভিতরে। উত্তরটা তো আমি দিয়েছিলাম যে কেন আমি বলতে পারলাম না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো আমি ভাবতে পারিনি তোমরা আমাকে এভাবে ভুল বুঝবে, মানে আমি বুঝতে পারিনি যে এভাবে দিলে তোমরা আমাকে এভাবে ভুল বুঝতে পারো। তো সেজন্য আমি আবারও তোমাদের কাছে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমাকে ভুল বোঝো না। আমি এত কিছু ভাবতে চাইনি, শুধুমাত্র আমি এইটুকুই দেখি বড় বড় ইউটিউবাররাও ছোট বড় সবাই এরকম করে টাইটেল থাম্বনেল দেয়, প্রশ্নটা উপরে থাকে আর ভিডিওর ভিতরে উত্তর থাকে। তো আমি দেখেছি, অনেক দেখেছি, তো সেজন্যও কিন্তু আমি এইভাবে দিয়েছি। কারণ আমিও মাঝে মাঝে অনেকেরই ব্লগ দেখি এরকম টাইটেল থাম্বনেল থাকে। তো ঠিক আছে, আবার তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। তো অনেকেই যে বলেছে না যে আমি পুরো নাটক শিখে গেছি, নাটক শিখছি। তো আসলে আমি কি বলতে চাই বলো তো, যে একটা সংসার চালাতে গেলে যেমন বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। দেখো আমার তিনটে মেয়ে, আমার এত বড় একটা সংসার চালাতে হয়। তো একটু যদি আমি বুদ্ধি খাটিয়ে না চালাই সংসারটাকে, তাহলে আমার সংসারটা তো ভেসে যাবে। আমি 3টে বাচ্চাকে মানুষ করব কি করে? তো সেজন্য একইভাবে একই মতো থাকলে তো হবে না। অনেকেই দিদিভাই অনেক বোনেই তো আমাকে কমেন্ট করে জানায় যে দিদিভাই এভাবে চলো, এভাবে চলো। তো তোমাদের কাছেও কিন্তু আমি অনেক শিখতে পারি। হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছুই জানি না, তো তোমাদের কাছেও অনেক কিছু শিখি, আবার মানুষেরটা দেখে দেখেও অনেক কিছু শিখি। তো সমানভাবে প্রত্যেকটা দিন তো যায় না, একটু চালাকও হতে হয় আর একটু বুদ্ধি খাটিয়েও চলতে লাগে, যাতে সংসারটাকে বাঁচানো যায়। আর একটা, যে কারো কোনো ক্ষতি না করে যদি একটু চালাকি করা যায় তাহলে অসুবিধা কোথায়? কারো কোনো ক্ষতি না করে কখনো কখনো মিথ্যা কথা বলতে হয়। কেন মিথ্যা কথা বলতে হয়? ভালোর জন্য। কখনো ভালোর জন্য মিথ্যা কথা বলতে হয়, আর কখনো মিথ্যা কথা করে বলে একদম সংসারে অশান্তি লেগে যায়, পুরো ঝামেলা পেকে যায়। তো সেটা আমি তো করি না। আমি চাই না আমার চালাকির জন্য কারো ক্ষতি হোক, আমার জন্য কারো মানে খারাপ হোক, ক্ষতি হোক, এটা কিন্তু আমি চাই না। আমি এইটুকুই আমি জানি যে যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম করে চলতে হয়, কিন্তু কারো ক্ষতি না করে চলো, সৎ পথে সৎ ব্যবহার করে চলো। তো
আমি সেভাবেই চলি। আমি যতটুকু পারি সৎভাবে চলবো, সৎভাবেই থাকবো, সৎভাবেই আমি কাজ করব। কোনো মিথ্যা ব্যবহার করব না, কোনো মিথ্যা কথা বলবো না বানিয়ে ছানিয়ে। তো আমার যেরকম লাইফস্টাইল আমি সেরকম করে চলবো, তার মাঝে আমার একটু বুদ্ধি খাটিয়ে মানে চলতে লাগবে, নাহলে আমার সংসার ভেসে যাবে। তো সেরকমই ভিডিও করতে গেলে হ্যাঁ একটু বুদ্ধি খাটিয়ে ভিডিও করতে লাগবে, মাঝে মাঝে একটু চালাকও হতে হবে, সেরকম বুদ্ধি খাটিয়েও একটু টাইটেল থাম্বনেল দিতে লাগবে, কিন্তু কোনো মিথ্যা না, কোনো নাটক না। তো এটা যদি আমার নাটক হয়ে থাকে তাহলে সকলের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি যে আমি নাটক করছি। তো যাই হোক, এতটুকুই আমার বলার ছিল। এদিকে আমি কি কি কাজ বাজ করছি, তোমাদের সাথে কি বলছি না বলছি, আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কি বলছি, সব কিছুই আমার মিউট করে দিতে হলো এই কথাগুলো বলার জন্য। আসলে আমি তো ভাবতে পারিনি যে এই কথাগুলো তোমাদেরকে বলবো আমি, কিন্তু বললাম। হয়তো না বললে অনেকেই আমাকে, যারা আমাকে ভালোবাসে তারাও আমাকে ভুল বুঝবে। তো সেটা আমি বললাম। জানি না কতটুকু আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। থাম্বনেলে যেটা লেখা ছিল সেটা তোমাদের প্রশ্ন ছিল, আর ভিতরে আমি উত্তর দিয়েছি। তো অনেকেই যদি ভেবে থাকো যে আমি ভিউজ কামানোর জন্য শুধু এইটুকু করেছি, তাহলে ভুল বুঝবে। আমার লাইফে কিছু কিছু ঘটনা আছে যেগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি না, তো সেখানেই অনেক ভিউজ উঠে যাবে। কিন্তু আমি কাউকে ছোট করে ভিউজ কামাতে চাই না। তো সেজন্য সবটা আমি তোমাদের সাথে শেয়ারও করি না। তো বন্ধুরা, এখন বাজে 4টা 9 মিনিট। খাওয়া দাওয়ার পর এই যে এদিকে চলে আসছি। এতক্ষণ ধরে আমাদের জমির এদিকে ছিলাম, তো তাড়াতাড়ি করে ভিডিও আপলোড হচ্ছিল না। তো সেজন্য এবার এই জমির এদিকে আসলাম, মানে আমাদের জমির এদিকে আসলাম। এতক্ষণ সাক্ষেতের ওইদিকে ছিলাম, আর এখন আসলাম আমরা যেখানে ধান আবাদ করেছিলাম তো সেদিকে। তো আমাদের জমিটা দেখো লিজ দেওয়া হয়েছে। তো এখন এই যে যারা লিজ নিয়েছে তারা এখন এই যে আলু লাগিয়েছে, আলুর চারাগুলো এখনো ছোট ছোট আছে। আর কিছুদিন পর একদম সবুজে সবুজ হয়ে যাবে পুরো মাঠ। কারো কারো আলু খেতে মানে আলুর চারা বড় হয়ে গেছে, আর অনেকের এই আলুর চারা এখনো ছোট। এইদিকে আবার ভুট্টা লাগিয়েছে, ওইদিকে সরিষা ফেলে দিয়েছে, আর এখানে আলু লাগিয়েছে। আমাদের জমিটাতে আলু লাগিয়েছে, আর ওইদিকেও আলু লাগিয়েছে। তো আমরা আলু লাগাতে পারিনি এই কারণে, প্রত্যেক বছর ভাবি যে লাগাবো, কিন্তু এক বছর অল্প অল্প একটু জমি করে না লাভ নেই। কারণ আলু অনেক যত্ন সহকারে তুলতে লাগে, সময় মতো ঔষধ দিতে লাগে, সময় মতো মানে ট্রিটমেন্ট করতে লাগে। কখন কি লাগবে এক্সপিরে সপ্তাহে সপ্তাহে সময় মতো সবকিছু করতে হয়। সময় মতো না করতে পারলে মানে নষ্ট হয়ে যায়, আর অনেক টাকার প্রয়োজন হয়, মানে পুঁজি লাগে। 1 বিঘে আলু ক্ষেত করতে গেলে নাকি 15-16 হাজার টাকা লাগে, এরকম শুনি আর কি। তো সেজন্য না সাহস পাইনি। এই যে আমাদের জমিতে লিস্টে দিয়েছি, দেখো এই যে আলুর চারা উঠেছে। তো যাই হোক, ভিডিও আপলোড করার জন্য এদিকে আসলাম, এখনো আপলোড হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে সূর্যি মামা এই যে অস্ত্র যাচ্ছে। এই যে আলুর চারা ছোট ছোট, একদম ছোট্ট বাচ্চার মতো করে এই ফসল তুলতে লাগে। আর অনেক টাকা খরচা হয়, যেমন টাকা খরচা হয় তেমন অবশ্য টাকা উঠে আসে যদি আলুর দাম ভালো হয়। তো কি করব, আমাদের ওইদিকে দেখো এই যে লাঙ্গল টালছে, সময় মতন লাঙ্গল টানতে হয়। এদিকে ভুট্টা লাগিয়েছে। দেখি কখনো যদি ভগবান ভালো রাখে, টাকা পয়সা হয় আমাদের, তাহলে জমিটাতে আমরা আলু চাষ করতে পারবো। আলু চাষ করেই কিন্তু অনেকেই অনেক লাভ করে। তো ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যদি কখনো পারি, তাহলে আমাদের যে আধা বিঘা জমি বন্ধক আছে, ওই আধা বিঘা জমি যদি কখনো বাইর করতে পারি, তাহলে এখানে আমাদের 1.25 বিঘা জমি হবে। তারপরে হয়তো আমরা আহ, মানে চাষাবাদ ভালো করে করতে পারবো, একটু পোষাবে আর কি। 3 পোয়া জমি ধানও ওই পোষায় না, তবু মানে 2টা সিজনে করতে লাগে, চায় না এমনি দুটোই করতে লাগে, তাহলে আর কি হয়। আর এক সিজনে ধান আবাদ করলে
সারা বছর খেতে পারি না। তো ভগবানের ইচ্ছায় যদি আধা বিঘা জমি আমরা বের করতে পারি আর হাতে যদি টাকা পয়সা থাকে, তাহলে এই যে ধান চাষ করতে পারবো, আলু চাষ করতে পারবো। তো তোমাদের যদি সাপোর্ট পাই আর কি, আর ভগবানের যদি আশীর্বাদ থাকে। চাষবাদ চাষাবাদ করতে গেলেও অনেক টাকা ঢালতে লাগে আগে, প্রথমেতে ঢালতে লাগে, তারপরে উঠে আসে। চারা গাছে জল না ঢাললে ফল কি ভালো হয় বলো? সেটাই আর কি। তো যাই হোক, এর আগে আর কি গত বছর অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিল তো যে তোমরা আলু চাষ করো না তোমাদের জমিতে। তো সেজন্য আর কি কথাটা মনে পড়লো। তো আমাদের হয় না আর কি আলু চাষ করা, আলু চাষ করতে অনেক টাকা লাগে। তো লিজ দিয়েছে 3 বিঘা, না কি 3,000 টাকা বিঘা মনে হয়, না কত সঠিকটা আমি বলতে পারলাম না, এখনো পুরো টাকা দেয়নি। তো কিছু টাকা দিয়েছে, কিছু টাকা এখনো দেয়নি। 3-4 দিন হয়ে গেল লাঙ্গল টেনে দিয়েছে। আর দেখো এই যে লাঙ্গলের মাটি দিয়ে একদম আলুর চারাগুলোর মানে ডুবে গেছে। এই যে এখানে কয়েকটা গাছ একদম ধসা ধরে গেছে মনে হচ্ছে। 3-4 দিন ধরে মাটির তলে একদম পোত হয়েছিল, অনেকগুলো চারাগুলো লাল লাল হয়ে গেছে। এই যে দেখো না, সামনে এসে দেখো। তো সেজন্য এই যে চারাগুলো না এভাবে এভাবে বের করে দিচ্ছি, মানে যেগুলো সবগুলো ডুবে যায় নাই, মাঝে মাঝে কিছু চারা মাটির তলে একদম এই যে হয়ে গেছে, দেখা যায় না। তো ওগুলো এভাবে বের করে দিচ্ছি। এই যে দেখো, বের করে না দিলে কি নষ্ট, এই পাতাগুলো লাল লাল হয়ে গেছে। এগুলো একটু একটু বাইর হয়ে আছে, এগুলো কিন্তু ক্ষতি হবে না। আর যেগুলো একদম পুরো মাটি দিয়ে ডুবে ছিল, ওগুলো এই যে এভাবে লাল লাল হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই গাছটা আবার বেশি নষ্ট হয়ে গেছে। এই দেখো, এই আলুর গাছটা একদম বেশি নষ্ট হয়ে গেছে, আর 2 দিন থাকলে মনে হয় পচে যেত। আর এগুলো বাইরে ছিল, এগুলো সবুজে আছে। তো ঘাসগুলো ফেলে দিচ্ছি, আর এদিকে গাছগুলো বের করে দিচ্ছি। আলুর চারা যেরকম খুঁড়িয়ার গাছগুলো দেখো এই একই রকম। এই দেখো, এটা হচ্ছে খুঁড়িয়া ঘাস শাক, আর এটা হচ্ছে আলুর গাছ, প্রায় দেখতে একই রকম। বেলা চলে যাচ্ছে, পরে আবার দেখা যাবে না। হুম? থাক, বড় হোক। আবার সাতটা তুলে দে। ঠিকই নিছুন তো, থাক। ঠিকই নিল, আরো বড় হবে আলু গাছের ক্ষতি। দেখা যায়, দেখো তো আকাশটা কেমন থাকে। এই দেখো তো। বড় বড় গুলো তুলে নেই না, তোলো তোলো। কালকে সকালবেলা খাওয়া যাবে। আজকে দুপুরবেলায় কি বলে সর্ষের শাক রান্না করব, গরম গরম রান্না করে খাবো। তো আজকে তো আর নিয়ে যাওয়াই হলো না, আজকে নিয়ে রাখি, কালকে সকালবেলায় রান্না করা যাবে। আর এত ঘন করে ফেলছে দেখো, একদম চিকন চিকন হয়েছে। এগুলো এখন পাতলা করে দিয়ে জল দিলে তাহলে মোটা মোটা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।